আয়াতুল্লাহ খামেনি পালিয়ে যেতে পারতেন, লুকিয়ে থাকতে পারতেন, তাকে খুঁজে পাওয়া যেত না। তিনি সাদ্দাম হোসেনের মতো মাটির ভেতরে গর্তের ভিতরে না পালালেও তিনি অন্যত্র থাকতে পারতেন। তাহলে আর আমেরিকান ইসরায়েলি মিসাইল তাকে খুঁজে পেত না, মারতে পারতো না। যেটা অনেকেই বলছেন, আমেরিকান পর্যালোচকরাই বলছেন যে খামেনি জেনে শুনেই নিজের জীবন বিসর্জন দিয়েছেন। তিনি কোনো ভীরু ব্যক্তি নন এবং খামেনি জানতেন যে তার মৃত্যুতেই ইরানের বিপ্লবীর নেতৃত্ব, জনগণ তারা হার মেনে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে, এটা হবে না। খামেনির 4 জন সাকসেসর, কারা তাকে সাকসিড করবে, তারপরে কারা আসবেন, সেগুলো নির্ধারিত করা আছে। খামেনি গেলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর উত্তরসূরি নির্ধারিত হয়ে আছে এবং ব্যক্তি নির্ভর এই ব্যাপারটা না। ইরানে একটা প্রেসিডেন্ট আছেন, পার্লামেন্ট আছে, জনগণ আছে, একটা আইনের শাসন আছে। সেটা যত খারাপ বা যত ভালো যে যাই বলুন না কেন, আমেরিকার স্যাংশন হচ্ছে 45 বছরের নিষেধাজ্ঞা, স্যাংশনস। ইরানের বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকাতে আটকে রাখা হয়েছে, তবু ইরানকে পর্যদস্ত করতে পারেনি। 2025 সালের জুন মাসের 13 তারিখে একটা যুদ্ধ শুরু করলো ইসরায়েল এবং সে যুদ্ধ 25শে জুন শেষ হয়ে গেল। ইসরায়েল কান্নাকাটি শুরু করে দিল আমেরিকার কাছে যে আমার তো অস্ত্র শস্ত্র, মিসাইল মারার যে মিসাইল, কাউন্টার মিসাইল আমার শেষ হয়ে এসছে, আমি আর যুদ্ধ করতে পারবো না। তেল আবিব পুড়ছে, হাইফা পুড়ে যাচ্ছে, ইরানিয়ান মিসাইলের ফলে যুদ্ধবিরতি চাই। তারপরে তাদের কেন মনে হলো ফেব্রুয়ারি মাসের 28 তারিখে, দুদিন আগে, যে এখন বোধহয় ইরান দুর্বল হয়ে গেছে, এইবার আরেকবার চেষ্টা করা যাক। কেন ইসরায়েলের পরিকল্পনা হচ্ছে মধ্যপ্রাচ্যে একটা গ্রেটার ইসরায়েল, বৃহত্তর ইসরায়েল সৃষ্টি করবে, যেটা আমি গতকালও বলেছি। ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান, পুরো প্যালেস্টাইন, সৌদি আরবের প্রায় অর্ধেক, মিশরের সাইনাই এবং এর ভিতরে যতগুলো তেল সমৃদ্ধ এলাকা আছে, গালফ স্টেট গুলো, সবগুলো নিয়ে একটা বৃহত্তর ইসরায়েল বানাবে। এই পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের এবং নেতানিয়াহুর এবং ইসরায়েলিদের। সুতরাং তারা মনে করলো জুন মাসে হয় নাই, এখন ফেব্রুয়ারি মাসে, এখন নাগাদ বোধহয় ইরান দুর্বল হয়ে গেছে, আরেকবার চেষ্টা করা যাক। তারা কি করলো, তাদেরকে বললো তোমাদের নিউক্লিয়ার পারমাণবিকদের তোমরা বোমা বানাতে চাচ্ছ, কি করতে চাচ্ছ, এটা নিয়ে আলোচনা দরকার। ইরান রাজি হয়ে গেল। ওমানে কয়েক রাউন্ড আলাপ হলো, তারপরে আলাপ চলে গেল সুইজারল্যান্ডে। আলাপ চলতে চলতেই হঠাৎ আলাপ চলাকালীন কয়েক ঘন্টা পরেই তারা সারপ্রাইজ দেওয়ার জন্য ইরানের উপর হামলা শুরু করলো অতর্কিতে, আমেরিকা এবং ইসরায়েল। তারা মনে করেছিল আলাপ আলোচনার জন্য ইরান মনে করবে এখন আর আমেরিকার বা ইসরায়েলের যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই। কিন্তু বিপদ বাঁধলো আমেরিকার জন্য সেখানেই যে চীন এবং রাশিয়ান ইন্টেলিজেন্স আমেরিকার প্রতিটা মুভ, তারা কি করতে চায়, করতে চাইবে, এগুলো সম্পর্কে ইরানকে অবহিত করতে থাকলো। ইরান 24 ঘন্টায় জানছে কি হতে যাচ্ছে। সুতরাং আক্রমণটা আদৌ কোনো বিস্ময়ের ব্যাপার ছিল না ইরানের। এবং ইরান ওই আক্রমণ হওয়ার কিছুক্ষণের মধ্যে তারা রিটালিয়েট করলো এবং বলল যে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি আছে এবং ইসরায়েল এখন আমাদের জন্য বৈধ টার্গেট, কোনো রেড লাইন নেই, কোনো রেড লাইট নেই, আমরা যেখানে ইচ্ছা রিটালিয়েট করব। এবং এই যে ইরানিয়ান রাজা আউটউইট করলো, মানে আমেরিকান এবং ইসরায়েলদেরকে বোকা বানিয়ে দিল, তারা যেটা আশা করেনি সেটা ঘটলো। সুতরাং এখন একটা খুব দ্রুত এবং একটা ডিসাইসিভ ভিক্টরি, যেখানে আর কোনো সন্দেহ থাকবে না, ইরাকের মতো বা লিবিয়ার মতো বা সিরিয়ার মতো ইরানকে তারা পদানত করে ফেলবে এবং ইরানিয়ান রেজিম চেঞ্জ করবে, ইরানকে ভেঙে 6-7 টুকরায় খণ্ড বিখণ্ড করে দেবে। এই ছিল পরিকল্পনা। কিন্তু বাদ সাজলো চীন এবং রাশিয়া। চীন এবং রাশিয়া কয়েকদিন আগেই কিন্তু ইরানের সঙ্গে ওই পার্সিয়ান গালফ এলাকায় একটা নেভাল এক্সারসাইজ করলো। আমেরিকার বোঝা উচিত ছিল যে চীন এবং রাশিয়া এখন ইরানের খুবই নিকটতম বন্ধু। এক চীন হলেই সেটাকে সহ্য করা,
প্রতিহত করা আমেরিকা বা ইসরায়েল এবং পশ্চিমা ইউরোপের দেশগুলোর জন্য খুবই কষ্টকর। তার সঙ্গে আরেকটা নিউক্লিয়ার পাওয়ার রাশিয়া এসে যোগ দিয়েছে এবং নর্থ কোরিয়া, উত্তর কোরিয়া আরেকটি পারমাণবিক শক্তি এদের সঙ্গেই রয়েছে। এদিকে ইরান, এক্সপার্টরা বলছেন ১ মাসের ভেতরেই তারা একটা পারমাণবিক বোমা বানাতে পারবে। আমেরিকার জন্য দুঃসংবাদ হচ্ছে আয়াতুল্লাহ খামেনির মৃত্যু। কারণ আয়াতুল্লাহ খামেনি বিশ্বাস করতেন যে পারমাণবিক অস্ত্র মুসলমানদের তৈরি করা উচিত না, এটা ইমমরাল। কেন পারমাণবিক অস্ত্রে অ্যাটম বোমা মারলে অধিকাংশ মানুষ যারা মারা যাবে তারা সিভিলিয়ান, তারা যারা যুদ্ধ করছে তারা মারা যাবে না, শুধু অনেক সিভিলিয়ান মারা যাবে, নিরপরাধ মানুষজন মারা যাবে, শিশুরা মারা যাবে, বৃদ্ধ মানুষ মারা যাবে, মহিলারা মারা যাবেন। সুতরাং আয়াতুল্লাহ খামেনি পারমাণবিক অস্ত্র তৈরির বিরুদ্ধে ছিলেন, কিন্তু এখন ওই বিরোধিতাটা চলে গেল। তাকে হত্যা করে এখন যারা ইরানের জন্য পারমাণবিক অস্ত্র তৈরিতে সম্মত সেই লিডারশিপ এখন চলে এসছে। ইরান এখন আর আয়াতুল্লাহ খামেনি নেই। সুতরাং ইরান, আমি মনে করি এক মাসের ভেতরে তারা পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলবে। তখন উত্তর কোরিয়াকে যেমন আমেরিকা আক্রমণ করতে সাহস পায় না, পাকিস্তানকেও পায় না, ঠিক তেমনি ইরান একটা অপ্রতিরোধ্য শক্তি হয়ে দাঁড়াবে। ৯ কোটি লোকের একটা দেশ, বিরাট দেশ, চারদিকে পর্বতমালা, দক্ষিণ দিকে পার্সিয়ান গালফ অফ হরমুজ, যেটা ২০ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত চওড়া। সেখানে ইরান তার মিসাইল, তার আর্টিলারি, তার বিমান দিয়ে ওখানে কর্তৃত্ব করতে পারবে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে যে আব্রাহাম লিঙ্কন জাহাজ, মানে এয়ারক্রাফট ক্যারিয়ার বা কোনো ডেস্ট্রয়ার বা কোনো ফ্রিগেট, আমেরিকার কোনো জাহাজ সেখানে যেতে সাহস করছে না। কেন ইরানের কাছে ইতোমধ্যেই চীন তাকে দিয়েছে ওই ক্যারিয়ার ডিস্ট্রয়ার্স, মানে এয়ারক্রাফট ক্যারিয়ারকে ধ্বংস করার যে মিসাইল, সেটা এখন ইরানের হাতে আছে। আমি আরেকটু বলে নেই ইরানের কাছে কি কি অস্ত্র আছে। মিসাইল টেকনোলজিতে ইরান এখন অনেক দূর এগিয়ে গেছে। এখন এক্সপার্ট ওপিনিয়ন হচ্ছে ইরানের কাছে MIRV, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল, এই মিসাইল MIRV, আপনারা গুগল করে দেখবেন MIRV, যেটা ক্লাস্টার বম। এটা আব্রাহাম লিঙ্কনের যদি ছাড়া হয় বা যে কোনো জাহাজে, তো ওটা একেবারে মোক্ষম অস্ত্র। ওইটা টেকনোলজি হচ্ছে একটা বোমা, উপরে মিসাইলটা যায়, তারপরে ওটা নিজে নিজেই কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়ে, তার প্রতিটা ভাগ, প্রতিটা অংশ ইন্ডিপেন্ডেন্টলি তারা টার্গেট ঠিক করে সেখানে ট্র্যাক করতে পারে এবং ডিস্ট্রয় করতে পারে। এবং স্পিড খুব বেশি, খুবই দ্রুত গতি সম্পন্ন, এদেরকে মিসাইল দিয়ে ঠেকানো যায় না। এবং এই জন্য যুক্তরাষ্ট্র, তার বন্ধুরা এবং ইসরায়েল খুবই প্যানিক, খুবই সন্ত্রস্ত হয়ে আছে। এবং ইরানের যে MIRV, তার নাম হচ্ছে ফাজার 3, তারপর হাইপারসনিক মিসাইল আছে ফাতাহ 1, খাইবার শিকান, এই দুটো, ফাতাহ 1, খাইবার শিকান, হাইপারসনিক মিসাইলস, আর MIRV, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল, মানে সুপারসনিক, এই যুদ্ধের পারমাণবিক বোমা বা অন্য বোমা সেখানে ব্যবহার করা যাবে, সেগুলো রয়েছে সেখানে। এখন যেটা এক্সপার্টরা বলছেন, জুন ২০২৫ সালের ইরান আর ফেব্রুয়ারি মাসের বা মার্চ মাসের ইরান টোটালি ভিন্ন। ইতোমধ্যে চীন তাকে এত অস্ত্র শস্ত্র দিয়েছে যে এখন ৬ মাস আগে যে ইরান ছিল তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তবে CNN বলেন, BBC বলেন, আল জাজিরা বলেন, যতগুলো নাম করা টেলিভিশন স্টেশন রয়েছে, মিডিয়া আউটলেট রয়েছে, তারা কেউই দেখাচ্ছে না ইরানের মিসাইল আক্রমণে আমেরিকান বেসগুলো এবং ইসরায়েলের কি অবস্থা হয়েছে। বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ভিডিওতে আমরা যা দেখলাম, মানে ইসরায়েলের ১২টা বাজিয়ে দিয়েছে। মানে UAE, দুবাই, আবুধাবি, বাহরাইন, কুয়েত,
এবং ইরাকের এরবিল অঞ্চল, তার যেখানে আমেরিকান ঘাঁটি রয়েছে, জর্ডান এবং সৌদি আরবে যেখানে যেখানে আমেরিকান ঘাঁটি, সেগুলোর অবস্থা দুর্বিষহ করে দিয়েছে। দুবাই বিমানবন্দরে বোমা ফেলেছে, কুয়েত বিমানবন্দরে লোকজন পালিয়ে যাচ্ছে, এবং ইসরায়েলের বিভিন্ন শহরে তারা যে হারে মিসাইল ফেলছে, যেটা যেটা অ্যানালিস্টরা বলছেন যে জুন মাসে বা তার আগে যে ইরান মিসাইল ফেলতো তার চাইতে অনেক অ্যাকিউরেট, আরো সূক্ষ্মভাবে তারা টার্গেট গুলো হিট করছে, এবং ইতোমধ্যে কয়েকশো মিসাইল ছুড়েছে তারা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে। বাহরাইনের অবস্থা খুবই খারাপ, কয়েকজন বাঙালি শ্রমিকও সেখানে মারা গেছেন এবং অজস্র মানুষ সেখানে মারা যাচ্ছে। ইসরায়েল সম্বন্ধে বলা হচ্ছে 9 জন, 9 জন না 900 জন আমরা জানি না। মার্কিন যুক্তরাষ্ট্রে বলছে 3 জন সেনা নিহত হয়েছে, 3 জন না 300 জন আমরা জানি না। যুদ্ধের সময় সবচেয়ে বড় যে জিনিসটা মার খায়, হারিয়ে যায়, সেটা হচ্ছে সত্য। ট্রুথ, ট্রুথ ইজ দ্য ফার্স্ট ক্যাজুয়ালিটি অফ ওয়ার। যুদ্ধ, সত্য হচ্ছে যুদ্ধের সবচেয়ে বড় যারা টার্গেট। সুতরাং ট্রাম্প এখন প্যানিকিং। ট্রাম্প বলছে চলো আমরা একটা আলোচনা করি। ইরান বলছে আলোচনা তো কবে শেষ, ওই পর্ব শেষ, এখন আমরা যুদ্ধ করব। এখন ট্রাম্প খুব নার্ভাস হয়ে পড়েছে, ইসরায়েল খুব নার্ভাস হয়ে পড়েছে। এখন যুক্তরাজ্য, ব্রিটেন আবার জয়েন করছে আমেরিকাকে, বলছে আমাদের ঘাঁটিগুলো তোমরা ব্যবহার করতে পারো। এবং স্টারমার, প্রাইম মিনিস্টার স্টারমার বলছেন আমরা ডিফেন্সের কাজে আমাদের বিমানগুলো ব্যবহার করব। মানে তারা তাদের বিমান বাহিনীর বিমান এনে ইরানের উপর বোমাবর্ষণ করতে চায়। কিন্তু এক্সপার্ট ওপিনিয়ন হচ্ছে ইরানে যে ওই যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার, যেটা দিয়ে পাকিস্তান ভারতকে পরাভূত করেছিল গত বছর, সেই টেকনোলজি এখন ইরানের হাতে। ইরানের শোরের ভিতরে বিমান নিয়ে ঢুকে বমিং করে ফিরে আসা অত সহজ হবে না, হচ্ছে না। বেশিরভাগ আক্রমণ হচ্ছে মিসাইল দিয়ে। আমেরিকা এবং ইসরায়েল মিসাইল ছুড়ছে, ইরান মিসাইল ছুড়ছে। এখানে ইনফ্যান্ট্রি মানে পদাতিক বাহিনী, সেনাবাহিনী ব্যবহৃত হচ্ছে না, আর্টিলারি, ট্যাঙ্ক এগুলো ব্যবহৃত হচ্ছে না, এমনকি বিমানের ব্যবহারও খুব সীমিত। মিসাইলের খেলা হচ্ছে। এবং ইসরায়েলের কাছে যে মিসাইল, ইরানের কাছে যে মিসাইল গুলো আছে বললাম MIRV, যেটা আছে রাশিয়ার কাছে, আমেরিকার কাছে, রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং চীন, এই দেশগুলোর কাছে MIRV আছে। এখন ইরানের কাছেও সেই MIRV মিসাইল আছে। মানে নন নিউক্লিয়ার পাওয়ারের ভেতরে একমাত্র ইরান, যার কাছে MIRV মিসাইল রয়েছে, যেটা আমেরিকা জানতো না, তারা কল্পনাও করতে পারেনি। সুতরাং ইউএস ক্যাজুয়ালিটি বাড়বে। এবং এই যুদ্ধটা এখন ট্রাম্প যখন ইরান বলল যে আমরা যুদ্ধ থামাবো না, আমরা যুদ্ধ করে যাব, ট্রাম্প বলছে এই যুদ্ধ 4 সপ্তাহ চলবে বা বেশিও চলতে পারে। লক্ষণীয়, 4 সপ্তাহ অথবা আরো বেশি চলতে পারে। এবং জেফরি স্যাক্স বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কলাম্বিয়া ইউনিভার্সিটি ইকোনমিক্স এর প্রফেসর, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, খুবই নীতিবান প্রফেসর, জেফরি স্যাক্স বলেছেন এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করেছে ইরানে আধিপত্য স্থাপন করার জন্য, ইরানের তেলের খনি দখল করার জন্য, ইরানকে পর্যদস্ত করার জন্য, ইসরায়েলকে শক্তিশালী করার জন্য। সবগুলোই ফেইল করবে এবং ইরানকে কেউ দোষ দিতে পারবে না যে আলোচনা তো করছিল ইরান, যুদ্ধ শুরু করলো আমেরিকা এবং ইসরায়েল। ইরানকে যুদ্ধ করার জন্য দায়ী করা যেতে পারে না। এবং ইরানকে ফরচুনেটলি, সৌভাগ্যবশত, চীন ইনফরমেশন গুলো দিচ্ছে ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে, যে তাদের আমেরিকার কি পরিকল্পনা। সেই অনুযায়ী ইরান কিন্তু আদৌ সারপ্রাইজড হয়নি। এটা আমেরিকা এবং ইসরায়েল আশা করতে পারেনি। অ্যানালিস্টরা বলছেন এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল কোনোদিনও এই যুদ্ধে বিজয়ী হবে না, এবং তাদের জন্য এটা একটা খুবই কস্টলি ওয়ার হবে। খুবই মানে অনেক টাকা তাদের নষ্ট হবে, অনেক অনেক সৈন্য মারা যাবে, অনেক অর্থের অপচয় হবে, অস্ত্র শস্ত্র নষ্ট হবে। এবং ইরান কোনোদিনও সারেন্ডার করবে না। ইরান জানে সারেন্ডার করলেই তার অবস্থা হবে ইরাকের মতো বা লিবিয়ার মতো বা সিরিয়ার মতো। ইরান নিশ্চিহ্ন হয়ে যাবে। এখানে যারা আয়াতুল্লাহ খামেনি বা আয়াতুল্লাহদের সমর্থন করে না, তারাও চায় না যে তাদের দেশটা খণ্ড বিখণ্ড হয়ে যায়। তারা যে সবাই ইসলামিক রেভলিউশনের পক্ষপাতী তা নয়, কিন্তু সবাই দেশপ্রেমিক ইরানিয়ান। আমেরিকার
ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের নেতানিয়াহু ইরানে সব শ্রেণীর মানুষের কাছেই খুবই ঘৃণ্য ব্যক্তিত্ব। সুতরাং এখন ইসরায়েলে খুবই স্ট্রিক্ট সেন্সরশিপ করা হয়েছে, সোশ্যাল মিডিয়া স্লো করা হয়েছে, ইন্টারনেট স্লো ডাউন করেছে এবং সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করছে। সুতরাং ইসরায়েলে যে বোমা বর্ষণ হচ্ছে এবং আমেরিকার ঘাঁটিগুলোতে যে অনর্গল বোমা মিসাইল ছুটছে ইরান, সেগুলো আপনারা দেখবেন না। সিএনএন, বিবিসি, আল জাজিরা দেখলে ওখানে কিচ্ছু পাবেন না। এগুলো পাওয়া যাবে বিভিন্ন ইউটিউবাররা প্রাইভেটলি, যারা ইউটিউবে ওই ছবিগুলো তুলে ভিডিওগুলো তুলে ওদের কাছে দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে। সুতরাং এখন ট্রাম্প বা বলছে যে আমার এই যুদ্ধ 4 সপ্তাহ চলবে বা বেশি চলবে, তবে পাবলিক অপিনিয়ন, আমেরিকানরা ট্রাম্পকে নির্বাচিত করেছিল এই কন্ডিশনে। ট্রাম্প বলেছিল আমি যদি প্রেসিডেন্ট হই তাহলে আর পূর্বেকার প্রেসিডেন্টদের মতো আমি আমেরিকার বাইরে কোনো যুদ্ধে জড়িত হব না, কোনো দেশ আমি দখল করব না, কোনো দেশে যুদ্ধ করব না। ভেনেজুয়েলাতে কি করলো দেখলেন? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে গেল তেল নেওয়া চুরি করার জন্য। ওদিকে তারা গ্রিনল্যান্ড দখল করতে চায় ডেনমার্কের কাছ থেকে। এই যে আজকেই তো ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রীকে বলছেন আপনি রিজাইন করেন, কারণ কানাডা আমেরিকার সঙ্গে যুদ্ধে যাচ্ছে না এবং তার মিত্ররাও ট্রাম্পকে ছেড়ে দিচ্ছে। নেটো খুবই রাগান্বিত ট্রাম্পের উপরে। ট্রাম্প এখন বন্ধু হয়ে যাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র 27% লোক এই ইরানে যে আক্রমণ করেছে, যুদ্ধ করেছে, ট্রাম্প এটাকে সমর্থন করে। 27% মানুষ যুদ্ধের পক্ষে আর 73% মানুষ আমেরিকাতে এই ইরান যুদ্ধের বিরুদ্ধাচরণ করছে। এখন এই ইম্পেরিয়াল ইনভেশন, জেফরি স্যাক্স বলেছেন ইটস এন ইম্পেরিয়াল ইনভেশন ফর অয়েল, ইট কুড লিড টু দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার। যেটা আমি পরশুদিন বলেছি, এটা তৃতীয় মহাযুদ্ধের দিকে যেতে পারে। জেফরি স্যাক্স সেটা আজকে বলেছেন। উনি বলছেন ইটস এ ক্রিমিনাল অ্যাক্ট বাই দ্য ইউএস এন্ড ইসরায়েল, এবং হিজেমনিক অ্যাক্টরস হচ্ছে, আধিপত্যবাদী অ্যাক্টরস হচ্ছে ইউএস এবং ইসরায়েল, এবং ইরান অলরেডি কথাবার্তা বলছিল। সুতরাং ইরানের সঙ্গে গিয়ে এই অভিযোগ দেওয়া যে তোমরা যুদ্ধ, তোমরা আলোচনা করছো না, তোমরা আণবিক পারমাণবিক বোমা বানাচ্ছ, এই দোষে ইরানকে অভিযুক্ত করা যাবে না। জেফরি স্যাক্স যেটা বলছেন তার সঙ্গে আমি একমত। তাই বাংলাদেশে অতি উৎসাহী পররাষ্ট্রমন্ত্রী মহোদয় ডক্টর খলিলুর রহমান, আপনাকে এখন একটু চিন্তা করে কথা বলতে হবে। যে কথাগুলো বলেছেন সেগুলো আপনি ফেরত নিয়ে নিন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দালালি করে আপনি হয়তো কিছুদিন কাজ করতে পারবেন, পরিশেষে আপনার জন্য বিএনপি সরকারও বদনাম হবেন, তারেক রহমানও বদনাম হবেন। সুতরাং আমি সরকারকে অনুরোধ করি আপনার এই মার্কিন এবং ইসরায়েলপন্থী মানুষকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী করে রাখবেন না। এটা একটা মারাত্মক ব্যাপার। এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত সরকারের। যাই হোক, আমার বিএনপি সরকারের প্রতি কোনো আমার প্রভাব নেই, আমি বললেই তারা শুনবে এটা নয়। তবে আমি তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি যে বাংলাদেশিরা ওখানে আটকে যাবে, সেই অজুহাতে আপনি ইরান আক্রমণ করবে, এটাকে বিরোধিতা করবেন, এটা ইরান সহ্য করবে কেন? এবং দুবাই বা কুয়েত বা বাহরাইনে যারা বাঙালি ওয়ার্কাররা কাজ করেন, তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা বলছেন যে এই যুদ্ধ ইরানের বন্ধ করা উচিত। ইরান তার নিজের অস্তিত্বের জন্য যুদ্ধ করছে, যেটা আমি গতকালকার এক ভিডিওতেও একই কথা বলেছি। সুতরাং বাংলাদেশিদের কি হবে সে দায়িত্ব বাংলাদেশি সরকারের, জনগণের। কোন বিদেশি রাষ্ট্র আপনার কোন শ্রমিক কোথায় কাজ করে, তারা কি বিপদে পড়বে না বা না পড়বে, এটা নিয়ে তারা চিন্তা করবে না। আমেরিকাও করবে না, ইসরায়েলও করবে না, আর ইরান তো করবেই না। কারণ ইরানের জন্য এটা একটা সার্ভাইভাল, তাদের টিকে থাকার জন্য একটা যুদ্ধ। যুদ্ধ প্রলং করবে এবং 4 সপ্তাহ বলছেন ট্রাম্প, হয়তো এটা 4 মাস চলতে পারে, 6 মাস চলতে পারে। ততদিনে আমাদের শ্রমিকদের কি হবে সেটা বলা মুশকিল। তো ইতিমধ্যে তেলের দাম বাড়া শুরু হয়েছে। গালফ অফ হরমুজ তারা বন্ধ করে দিয়েছে ইরান, এবং যেটা আপনি সিএনএন, বিবিসি, আল জাজিরায় পাবেন না। অলরেডি ইরানিয়ান মিসাইল হিট করেছে ওই যে আব্রাহাম লিঙ্কন ওদের এয়ারক্রাফট ক্যারিয়ারকে, এবং আরো কয়েকটা জাহাজে তারা হামলা করেছে। তো যুদ্ধ চললে গালফ অফ হরমুজের ভেতরে যদি ঢুকতে চায় আমেরিকান যুক্তরাষ্ট্রের জাহাজ, তাহলে সেটা নিশ্চিহ্ন হয়ে যাবে। এই ব্যাপারে আমার কোনো
সন্দেহ নেই। এবং গালফ অফ হরমুজ দিয়ে পৃথিবীর 20 ভাগ তেল ওই প্রণালী দিয়ে ওই জায়গা দিয়ে পাস করে। ওইটা বন্ধ হয়ে গেলে তেলের দাম আকাশচুম্বী হবে। অলরেডি এক ব্যারেল পেট্রোলের দাম এখন $80, কালকের ভেতরের মধ্যে 100-তে পৌঁছাবে, তারপরে 150-200, অনেকে বলছে 3 থেকে 4 গুণ দাম বৃদ্ধি পাবে। এটাও দরিদ্র দেশগুলোর জন্য মানে একটা গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়াবে। যুদ্ধ হলে সবাইকে প্রস্তুতি রাখতে হবে যে যুদ্ধ হলে আমাদের কি করণীয়, অন্যকে দোষারোপ না দিয়ে। এবং যেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার, জামাতে ইসলামী প্রসেশন করছে ইরানের উপর আক্রমণ কেন, বিএনপি জবাব চাই। বিএনপি সরকারকে বলছে তারা যেন এই যুদ্ধটা বাজিয়েছে। তো এ সমস্ত চিপ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস দিয়ে বাংলাদেশের কোনো উপকার হবে না। এবং বাংলাদেশকে এখন সবাই একত্রিত হয়ে চিন্তা করতে হবে যে কিভাবে ফরেন রেমিটেন্স আসা বন্ধ হলে আমাদের কি করণীয়। যেটা দেখলাম আমি স্ট্যাটিস্টিক্সে, প্রায় 50 লক্ষের উপর ওয়ার্কার কাজ করেন এই 6-7টা মিডল ইস্টার্ন দেশগুলোতে। এক সৌদি আরবে বোধহয় 35 লক্ষের মতো আছে। তো তাদের ভাগ্যের জন্য আমরা কিছু করতে পারবো না, তাদেরকে ফিরিয়ে আনতে হবে যুদ্ধ যদি প্রলং করে। এবং তাদের কি ব্যবস্থা বাংলাদেশ সরকার করবে সে চিন্তা তাদের করা উচিত। ইতিমধ্যে ইউনিশ সরকারের মাধ্যমে যে চুক্তি হয়েছে, আমেরিকার থেকে আমরা $22 বিলিয়ন প্রতি বছর আমদানি করব আর $8 বিলিয়ন গার্মেন্ট পাঠাবো। মানে 22 বিলিয়ন আমরা আনবো। এত টাকা আমাদের কোথায় আছে? এবং যে জিনিস ইম্পোর্ট করব তার দরকার আছে কিনা তাও জানি না। ওইদিকে কাটছাট করে এখন আমাদের ওয়ার্কাররা যে রেমিটেন্স পাঠায় সেটা বন্ধ হলে কিভাবে অর্থনীতিকে সচ্ছল রাখা যায় সেদিকে বাংলাদেশ সরকারের মনোনিবেশ করা উচিত। তারা অযথা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করে বাংলাদেশের পাতে কিছু পড়বে না। যা সবাই ভালো থাকবেন। শুভবুদ্ধির উদয় হোক সরকারের ভেতরে এবং বিরোধী দলগুলোর ভেতরে। এই কথা কামনা করে আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।